বাংলাদেশে যে মুভমেন্টটা হয়েছিল এই মুভমেন্টটাতে জাতির পিতার কন্যা শেখ হাসিনা অনেক আগের থেকেই বুঝতে পেরেছিলেন ব্যর্থতা আমাদের, যারা আমরা মাঠ পর্যায়ে ছিলাম, আমরা সেটাকে প্রোটেক্ট করতে পারিনি। যেভাবে বঙ্গবন্ধুর নির্দেশে, জাতির পিতার নির্দেশে আমাদের তখনকার তরুণ সমাজ, তখনকার যুবক যেমন বুঝতে পেরেছেন যে স্বাধীন করতে হবে এবং হাতে অস্ত্র নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন, ভারত সরকার আমাদের সাহায্য করেছিল এবং 90,000 পাক বাহিনী, পাকিস্তানের হানাদার বাহিনী, পাক বাহিনী যারা আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মামনের সম্ভব নিয়েছিল, তারা নখে খত দিয়ে বাংলাদেশে এই লুঙ্গিতে কাছা দেওয়া এই দামাল সন্তানরা যারা জীবনে রাইফেলও দেখেনি, বন্দুকের গুলিও দেখেনি, তাদের কাছে মাথা নত করে সেদিন আত্মসমর্পণ করতে হয়েছিল। তারা এই কষ্ট এখনো বুঝতে পারেনি। সেই কারণে ওই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে শুরু করে বিভিন্ন জঙ্গিরা আজকে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে এবং সেই ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য তাদের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনাকে হত্যা করা, যেই টার্গেট তারা 21 বার করেছে। 21 বার করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ হাসিনাকে মরতে দেননি, বাঁচিয়ে রেখেছে। এবং এইবারও কিন্তু একইভাবে তাদের 2 বোনকে হত্যা করার কথা ছিল এবং আরো নিষ্ঠুরভাবে, আরো বিব্রতকরভাবে। এবং সেখানে 1,500-এর মতো ছেলেকে ড্রেস কোড দেওয়া হয়েছিল, কালো প্যান্ট, সাদা শার্ট এবং বুকের মধ্যে কি বলে যে আইডি। এদের কাজ ছিল, আমি বলতে পারবো না কথাটা ওইভাবে, যে আমাদের নেত্রী, আমাদের মা শেখ হাসিনা এবং আমাদের বোন, ছোট বোন শেখ রেহানা আপা, এই দুজনকে শুধু নৃশংসভাবে হত্যা না, অশ্লীলভাবে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা হতে দেননি, তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কারণ তাদের যদি কিছু হয়ে যেত, বাংলাদেশের মৃত্যু হয়ে যেত। এখনো আমরা আশার আলো দেখছি যে বাংলাদেশ বাঁচবে, ভবিষ্যতে আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবো এবং সেই সময় চলে এসেছে আর বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো আমার প্রশ্ন সেই সব ছাত্রদের কাছে, আমার প্রশ্ন আমার সেই সব সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা, আমি তুমি করি বলি, আমার বাচ্চাকে তো আমি আর আজকে করি না, এরা আমাদের বাচ্চা, 98% আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে। তোমরা ভালো আছো কি? বিশেষ করে আমার মেয়েদের কাছে আমি প্রশ্ন করতে চাই এবং ওই মেয়েদের বাবা মার কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনার মেয়ে যখন এখন রাতের বেলা বের হয় কিংবা সন্ধ্যা পরে বের হয় কিংবা দিনের বেলায় বের হয়, আপনি কি আতঙ্কিত থাকেন তো নাকি? আমার তো মনে থাকেন না। আপনি তো এই ভয় পান না, না যে আমার মেয়ে ফিরবে কিনা, আমার মেয়ে রাস্তায় রেপ হবে কিনা? কারণ আমি তো দেখছি বাংলাদেশে 70 বছর বয়সের মহিলা রেপ হয়ে যাচ্ছে। আমি তো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে মায়ের কোলে বাচ্চা ছিল, ওই কোলের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে এসে ওই মাকে রেপ করা হয়েছে। তাহলে আপনি নিরাপদ কিনা? আপনি নিরাপদ তো? আমি দেখলাম বিদেশের পত্রিকায় লেখা উঠছে যে বাংলাদেশ এখন ইয়াবা নামক একটা মাদকের কারণে বাংলাদেশের যুবকরা একটা দানব হয়ে যাচ্ছে। যারা এই যুবকদের অভিভাবক, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি ভয় পাচ্ছেন না তো? আপনার সন্তান নিরাপদ আছে তো? আগামী দিনে আপনার সন্তানের ভবিষ্যৎ কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আমি, আমার বহু বন্ধু বান্ধব আছে যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, হ্যাঁ, আমি ওদেরকে ফোন করে জানার চেষ্টা করি, যারা আমার সাথে চলে, আমার সাথে চলেছে প্রায় 50 বছর একসাথে আমরা বড় হয়েছি। আমি ওদেরকে প্রশ্ন করেছি যে এদের ম্যাক্সিমামের ইনকাম সোর্স 40 থেকে 50,000 টাকার মধ্যে কিংবা 60,000 টাকার মধ্যে। আমি জিজ্ঞেস যখন করি যে কেমন আছিস তোরা, কি অবস্থা ভাই, বন্ধু বান্ধব মানুষ, কি অবস্থা, দেখি কাছামাছি করে কণ্ঠ ভারী হয়ে যায় তাদের। আমি বুঝছি যে তার কথা বলতে পারছে না ভালো করে। হয়তো কেউ 3টা বাচ্চা আছে, কেউ 3টা ছেলে মেয়ে আছে, কেউ ঢাকা মেডিসিন পড়ে কিংবা অন্য জায়গায় পড়ে। আমাকে শুধু একটা কথাই বললো, আমি নামও বলতে পারবো কিন্তু নামটা বলা উচিত, যে আমি মাসের শেষে 30 দিন চলে না, 30 দিন চলে না, মাসের শেষের 7টা দিন যে এই পর্যন্ত আল্লাহ কিভাবে চালা রাখতেছে এখন পর্যন্ত বলতে পারতেছে না। কিন্তু আমি তো শুনছিলাম যে ক্ষমতা চেঞ্জ হলে নাকি সবাই পাঙ্গাস মাছের পেটি দিয়ে ভাত খাবে, ডেলি 2 বেলা না হলে 1 বেলা মুরগির মাংস খাবে,
আরেক বেলা খাসির মাংস খাবে কিংবা গরুর মাংস খাবে। কিন্তু এখন তো দেখছি উল্টা, মানুষ তো দেখি এরা কি রিপোর্ট দিচ্ছে সত্য না মিথ্যা। আমি আপনাদের মাধ্যমে যেটা আপনারা রেকর্ড করলে যেটা যাবে বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করতে চাই। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের বর্তমান যে যদিও সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী না, বাংলাদেশ সাংবিধানিকভাবে এই সরকারের কোনো বৈধতা নেই। আমি ধরে নিলাম এই সরকার বৈধ সরকার, আমি ধরে নিলাম তারেক রহমান সাহেব একজন বৈধ প্রধানমন্ত্রী। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন যে বাংলাদেশে এই তথাকথিত ইউনূস সরকার আসার পরে এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতগুলি মেয়ে ধর্ষিত হয়েছে, কতগুলি মেয়ে শ্লীলতাহানি হয়েছে। আমার নামে 200 মামলা হয়েছে, আমার নামে, আমার ছেলের নামে, আমার শুধুমাত্র আল্লাহ রহমতে বেঁচে গেছে আমার নাতি, যার বয়স 4.5 বছর। আমার মনে হয় তার নামে একটা মামলা দেওয়া উচিত। 4.5 বছর হয়েছে, তখন ছিল, এখন 6 বছর হয়েছে, দিয়ে দেওয়া উচিত। কারণ রক্ত তো আমাদেরই, বাবা মুক্তিতে ছিল, যেহেতু রক্ত আমাদেরই, 10 বছর পরে কিন্তু ও ডেঞ্জারাস হয়ে যাবে আপনাদের। এখন থেকেই মামলা দিয়ে রাখে। হ্যাঁ, উই ডোন্ট কেয়ার দ্যাট। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী, এগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। তাহলে বলবেন দেশ ছাড়লেন কেন? এই জন্য দেশ ছেড়েছি। সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সামটাইমস ডিফেন্স দ্য বেস্ট অফেন্স। দেশের মানুষ বোঝার দরকার ছিল। মানুষ এখন কি বুঝছে এটা আমি এই জন্যই জানতে চাচ্ছি। তারেক রহমান সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, আপনি তো, আমি জানি না আপনি কতটুকু বিশ্বাস করেন, উনি করেন কি করেন। উনি ইলেকশন ক্যাম্পেইন শুরু করলেন শাহজালাল বাবার দরবার থেকে। আমাদের দেশ অলিয়া অলিয়ার দেশ, সুফিজমের দেশ, সুফিজমের দেশ। আপনি শাহজালাল বাবার মাজার থেকে শুরু করলেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আজকে এতগুলি মাজার যে ভাঙা হলো, আপনি বলবেন আমার সময় তো ভাঙা হচ্ছে না, এখন তো কম ভাঙা হচ্ছে, আগে যে ভাঙা হয়েছে সেগুলির বিচার করছেন তো? আমাদের তো হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, 25 লক্ষ মামলা দিয়েছেন আমাদের বিরুদ্ধে। আমাদের সিনিয়র মোস্ট নেতারা যারা মৃত্যুর সাথে পাঞ্জা করতে মরেই তো গেলেন, হাতে হ্যান্ডকাপ করে আমাদের নেতারা মরে গেলেন। আমাদের নরসিংদীর কি নাম, হুমায়ুন ভাই, আমাদের বড় ভাই, মুক্তিযোদ্ধা, ক্যান ইউ বিলিভ ইট? হাতে হ্যান্ডকাপ নিয়ে মেডিকেল কলেজের মধ্যে পড়ে রইলেন, চিকিৎসা পেলেন না। এরকম একটা থেকে ঘটনা, বহু মানুষকে এরকম হত্যা করা যায়। আমাদের আউন ভাইয়ের মতো 86-87 বছরের বৃদ্ধ মানুষ, হ্যাঁ, তাদেরকে জেলখানায় রেখে দেওয়া হয়েছে। ভালো, আরো রাখেন, কোনো আপত্তি নেই। তো আল্লাহর অলিয়া অলিয়ার দেশ তো, আল্লাহর অলি কিন্তু মাফ করে দেয়, আল্লাহ কিন্তু মাফ করে না। যদি সত্যি সত্যি আপনি আল্লাহর অলিয়াদেরকে মেনে রাখেন, তাহলে যারা এই ঘটনাগুলি ঘটল, এবং নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই, সেই সময় একজন অলিয়া যার কবর দেওয়া হয়েছিল, পৃথিবীর ইতিহাসে, আমি আপনাদের মতো জানি না, আপনারা এখানে বড় বড় ইউনিভার্সিটি লেখাপড়া করছেন, একটু প্লিজ সার্চ করেন না, পৃথিবীর ইতিহাসে এমনকি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমার মনে হয় ঘটনা ঘটে, যে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে সেই লাশকে পেটানো, বাজনা বাজানো, গান গাওয়া এবং সেটাকে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। বিচার করেছেন?